জীবনের ঘটন অঘটনগুলো জীবনেরই অংশ। জীবনের প্রয়োজনে নানান রকম ঘটনা মানুষকে স্পর্শ করে। সেই সব জীবন কথা অনুধাবন করে কণ্ঠে ধারণ করেছেন শিল্পী অর্জুন বিশ্বাস। জীবন ছোঁয়া গানের মানুষ শিল্পী অর্জুন বিশ্বাস। আজকে আমরা কথা বলবো তার সঙ্গীত জীবন, তার কর্মময় জীবন, তার সংসার জীবন, এই সবকিছু নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। স্বাগতম দাদা আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন চলছে আপনার বর্তমান সঙ্গীত জীবন? উম চলছে আমার বরাবরই ভালোই বলবো আমি। কারণ আ আমার আ আমার সঙ্গীত জীবনটা এরকম আমার মতো করে করা। আমার সময়টা ভালোই যাচ্ছে। তবে সার্বিক সময়গুলো অনেক সময় কম বেশি খারাপ যায়। আ সে কারণে বাইরের যে স্টেজ প্রোগ্রাম বা এই ধরনের জায়গাগুলোয় একটু হয়তো ঘাটতি হয়েছে। কিন্তু আমার আমার ওয়ার্ক যেটা, আমার গান লেখা, সুর করা, কম্পোজিশন করা, গাওয়া বা ভিডিও বানানো এগুলো র‍্যান্ডম চলছে। তো ইত্যাদিতে আসার গল্পটা একটু শুনতে চাই। আ ইত্যাদিতে আসার গল্পের পিছনে একটা ছোট্ট গল্প আছে। সেটি হচ্ছে যে ইত্যাদি যখন শুরু হলো তারপর থেকেই কম বেশি যোগাযোগ আ মা যাওয়া আসা একটু ছিল এবং অনেক ইচ্ছে ছিল যে ইত্যাদিতে যদি একটি গান গাইতে পারতাম। কারণ এখন তো গান গাওয়া খুব ইজি হয়ে গেছে। কিন্তু একটা সময় তো মিডিয়ার এত বাড়াবাড়ি ছিল না। তো আ আর ইত্যাদি বলে কথা। হানিফ সংকেতের শ্রদ্ধেয় হানিফ সংকেত আমার আসলে মিডিয়া গুরু আমি বলব যে তার অনুষ্ঠানে যদি একটি গান গাইতে পারতাম না, আমি ধন্য হয়ে যেতাম। এরকম একটা ভাবনা ছিল। এবং সেটি আমি বলব যে ৯০ এর দশকে। তারপরে আম কি বলব যে অপেক্ষার পালা একটা সময় ২০১১ সালে সংকেত দে আমাকে খুঁজলেন। উনি কম বেশি আমার সম্পর্কে জানতেন। আমি কি করি বা কি গাই বা কি লেখি বা কি করি না করি। তো উনি আমাকে খুঁজলেন, আমার একটা বন্ধু। তাকে বললেন যে, "ওকে একটু নিয়ে আসিস।" এবং আমি তখন গেলাম। যাওয়ার পরে উনি আ আমি অবশ্য হারমোনিয়ামটা নিয়ে গেছিলাম। কারণ আমার একটা প্রোগ্রামও ছিল। ওটাও সাথে ছিল আমার হারমোনিয়ামটা, স্ট্রেঞ্জার হারমোনিয়ামটা। তারপরে উনি বললেন যে, অর্জুন তোর কি বৈশাখের উপরে কোনো গান আছে?" আমি বললাম, "হ্যাঁ দাদা আছে।" তো বলল, "শোনা।" তখন আমি শোনালাম। হ্যাঁ? গানটি ছিল এরকম একটু দেখাই। ইচ্ছে হয় খুব ইচ্ছে হয় ফিরে পেতে সেই দুরন্ত কিশোর বেলা। পল্লীর মাঠে ঘাটে হাটে ঘাটে বসত বৈশাখী মেলা, বসত বৈশাখী মেলা, বসত বৈশাখী মেলা। বেশ বৈশাখের যে গ্রামীণ বৈশাখের যে চিত্র পুরোটাই আমার গানের মধ্যে রয়েছে। গানটি আচ্ছা। শোনার পর দাদা খুবই দারুণভাবে আ ভাবুক হয়ে গেলেন। বললেন যে, "অর্জুন তুই আমাকে কোথায় নিয়ে গেলি? একেবারেই আমাকে বা বা গ্রামীণ জীবনে নিয়ে গেছিস।" খুবই দারুণভাবে শুনলেন এবং আমি বেশি কথা বলব না। পরপর ৩ বার গানটি শুনলেন। আচ্ছা, ৩ বার গানটি শোনার পর বলল, "ফাইনাল। এটাই ফাইনাল। যা রেকর্ড কর।" এবং আচ্ছা, তখন থেকে শুরু হলো। তারপরে বেশ কিছুদিন দাদার সাথে ম্যারাথন হিসেবে কাজ করেছি দীর্ঘদিন। আচ্ছা। আপনার সংগীত জীবন শুরু হয় কত বছর বয়সে? সঙ্গীত জীবন আসলে আনুমানিকভাবে তো বলতে হয়। কারণ ছোট সময় থেকেই সঙ্গীত পরিবার আমার। যদি আচ্ছা। আমি বলি আমার বড় ভাই আ সে তো বিখ্যাত শিল্পী। একটু আ নামটা শুনতে চাই। আমার একেবারে বড় ভাই হচ্ছে মতিলাল বিশ্বাস। তারপরে মেজো ভাই হীরালাল বিশ্বাস, তারপরে সহদেব বিশ্বাস, তারপরে নকুল কুমার বিশ্বাস, আমি নকুল কুমার ৭ম। বিশ্বাস মানে যার গান আমরা হ্যাঁ, ইত্যাদিতে সবসময় শুনি। উনি আমার ইমিডিয়েট বড় আচ্ছা, এবং উনি যখন ইত্যাদিতে গান করেন তখন তার গানের নানা অ আনুষঙ্গিকতার মধ্যে আমি ছিলাম। আচ্ছা। বা সহযোগিতার মধ্যে ছিলাম। কখনো, কখনো গ্রুপ পারফরম্যান্স এ আমি ছিলাম। তো আমার বাবা গান করতেন। আমাদের মানে সঙ্গীত পরিবার এক কথায় এক কথায় সঙ্গীত পরিবার। সুতরাং সঙ্গীত সেই পরিবার। আমার মনে হয় যে কমপক্ষে প্রাইমারি আ লেভেল থেকেই একটু, একটু গানের বা হারমোনিয়াম ধরা, হারমোনিয়াম বাজানো এগুলো ছিল। মোটামুটি তখন থেকেই। প্রাইমারি থেকেই বলা যাবে যে গানের চর্চাটা। বিশ্ববিদ্যালয় জীবন, কলেজ জীবন, স্কুল জীবন কোথায় পার করেছেন? এগুলো আ মানে আপনার কোথায় মানে জন্ম কোথায়? আচ্ছা কোন জন্ম হচ্ছে মাদারীপুর জেলা দত্তকেন্দ্র ইউনিয়ন, কলাগাছিয়া, পূর্ব কলাগাছিয়া হচ্ছে আমার গ্রাম। তো গ্রামের স্কুলেই আমার
স্কুল জীবন কেটেছে। তারপরে কলেজ জীবন ঢাকাতে, অর্থাৎ সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, অর্থাৎ আই মিউজ ইন্টারমিডিয়েট অফ মিউজিক। আচ্ছা। তারপরে একই কলেজে বি মিউজ মানে ব্যাচেলর অফ মিউজিক আচ্ছা। সেটি করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যে মাস্টার্স করেছি। আপনার কর্মময় জীবন মানে আপনি সংগীতের পাশাপাশি কি আপনি অন্য কোনো পেশার সাথে জড়িত ছিলেন কিনা? বা এক কথায় যেটা বলে চাকুরি জীবন, আচ্ছা, হ্যাঁ, এরকম কোনো কিছু আপনার ছিল কিনা হ্যাঁ, নাকি এরকম শুধু সঙ্গীত ছিল? এরকম ছিল। আমি বলি, আমি মাস্টার্স পাশ করে ১ম এই আমি শুরু করি সাংবাদিকতার দিয়ে জীবনটা শুরু করি বলা যায়। আজকের কাগজ নামে যে পত্রিকাটি ছিল হ্যাঁ, সেখানে আমি আমরা জানি। বেশ কিছুদিন কাজ করেছি। তারপরে আরেকটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি। এরপরে একটি কলেজেও কিছুদিন আ প্রভাষক হিসাবে কাজ করেছি, বাংলার লেকচারার হিসেবে। তবে কম সময় ছিল। এর মধ্য দিয়ে আ একটা একটা কি বলে, ভালো একটা অফার বলব, যে সেই সময় প্রশিকা যে এনজিওটা, হ্যাঁ, তাদের তো কালচারাল বেশ একটা দারুণ একটা জমজমাট একটা হ্যাঁ, হ্যাঁ, ডিপার্টমেন্ট তাদের ছিল। একটা ইয়ে আছে। পিসিপিডি, আচ্ছা। হ্যাঁ? তো আ সেখানে আমার ডাক পড়ল। উনারাই আমাকে ডাকলেন। আমার একটা অনুষ্ঠানে তারা গান শুনেছিলেন আরকি। তাদেরই অনুষ্ঠান ছিল, আমি গান করেছিলাম। তারপরে যে প্রেসিডেন্ট আ আ ফারুক ভাই, উনি আমাকে ডাকলেন একটা সময়, বললেন যে, "তুমি এখানে জয়েন করো।" তখন আমি, ওই কলেজটা নতুন ছিল তো। আ আমারও ভাল লাগলো না। দেখলাম যে না, এখানে সুযোগ আছে গান-টান করার, আরো বেশি আ লেখালেখির করার সুযোগ আছে। তখন আমি প্রশিক্ষায় চাকরি করলাম বেশ কিছুদিন। একটা পর্যায়ে মনে হলো কি যে আসলে চাকরি, মানে আমার জীবনে আসলে চাকরিটা কি মানে ওইভাবে হবে হবে না। না। হ্যাঁ? কারণ কি, এটা ছন্নছাড়া জীবন তো বলাই যায়। কারণ যারা ক্রিয়েশন এর সাথে জড়িত তারা একটু এরকমই হয়। পরে চাকরি আর করলাম না। তখ গানের প্রতি এত ভালোবাসা যে আর চাকরি ওই যে আ বললাম না যে গান নিয়ে পড়াশোনা, গান নিয়ে ইন্টারমিডিয়েট, গান নিয়ে ব্যাচেলর ডিগ্রি করা। হুম, তারপরে বাংলা সাহিত্যে মাস্টার্স করা। এরপরে ঢুকলাম সাংবাদিকতায়। সাংবাদিকতায় তো লেখালেখির মানে অভাব ইসে নেই। লেখালেখি কি বলে, এত বাড়াবাড়ির কারণে সুরই ভুলে গেলাম। আচ্ছা, এরপরে দীর্ঘদিন গেল এভাবেই, গান-টান একটু কম বেশি মানে করতে খুব একটা করা হলো না। এরপরে প্রশিকায় এসে মোটামুটি একটু চর্চা হলো। তারপরে প্রশিকাও ছেড়ে দিলাম। তারপরে আমি একেবারে ফ্রিল্যান্সার, এবং আমার মাহেন্দ্রক্ষণ হচ্ছে ২০০০ আ মা মানে কি বলে যে ১১০০, মানে যখন আমি ইত্যাদিতে আ পারফরম্যান্স করলেন। পারফরম্যান্স করলাম, এবং তখন থেকেই বলা যায় যে আনুষ্ঠানিকভাবে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা বলি, পরিচিতি বলি, এটা এসছে মূলত ইত্যাদির থেকেই, এবং শ্রদ্ধেয় হানিফ সংকেতের। ইত্যাদিতে পারফরম্যান্স করার পরেও আপনাকে আমরা মিডিয়াতে খুব কম দেখি। আম কেন এটা? আচ্ছা, মিডিয়াগুলো, আমার কাছে যেটা মনে হয়, মিডিয়াগুলো সবসময় নতুন জিনিস গ্রহণ করতে চায় না। আমার সবকিছুই মৌলিক। আমি টেলিভিশনে নজরুল সঙ্গীতের আ শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলাম। আমি কিছুদিন গান করেছিলাম। পরে আর করা হয়ে ওঠেনি। সেটির কারণ হচ্ছে এরকম যে, আ ওই যে বললাম না যে ভেতরে একটা পোকা আছে, তো সবসময় খালি পোকাটা খুব কামড়ায়। সেই লেখালেখির পোকার কথা বলব। সেইজন্য বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভাবা, লেখা, করা, এবং তারপরে যখন এই প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়ে গেল, যে ওপেন হয়ে গেল যখন এই সামাজিক আ যোগাযোগ যোগাযোগের মাধ্যম। যে, তখন হলো কি যে এগুলো নিয়ে ব্যস্ত থাকা, আর ওই মিডিয়াতে হয় না যে একটু যেতে হয়, তারপরে একটু তাদের সাথে একটু তাল মেলাতে হয়, কখনো আপোস করতে হয়, নানা ধরনের ব্যাপার আছে। আবার এখানে তো রাজনীতিও চলে। আমার ওইগুলো কেন জানি খুব ভালো লাগে না। আর তাছাড়া আমি মনে করি কি যে আমার ওরকম একটা শিল্পী হতেই হবে, একেবারে সবার সাথে সবাই আমাকে চিনবে জানবে, এটাও আমার খুব একটা কাম্য নয়। আমার একটা ব্যাপার যে আমি যেটা করতে চাই, যেটা ভাবছি সেটা আমি করতে পারছি কিনা। আমার আচ্ছা। জীবদ্দশায় আমি সেটি করতে চাই। আমার ভাবনাগুলোকে আমি রেখে যেতে চাই। সেটা গানের মাধ্যমে। আচ্ছা, আমি লেখালেখির প্রসঙ্গে আসি। আপনি আ আমি যতটুকু জানি যে আপনি নিজের গান যেগুলো করেন আপনি নিজেই লেখেন। তো এ পর্যন্ত কতগুলো গান লিখেছেন? গানের সংখ্যা আসলে আমি ওইভাবে তো গোনা হয়নি। তবে ১০০০ ২ এর মতো আমার বিশ্বাস হবে। কারণ অনেকগুলো ডায়েরি দেখে আমার মনে হলো।
ওরকম মানে ২০০০ এর কম হবে না, বেশি হতে পারে। এগুলো কি আপনি নিজেই সুর করেছেন? মানে সবগুলো কি সুর করা হয়েছে? মেক্সিমামই সুর করা। কিছু, কিছু গান আছে যেগুলো একটা সময় অনেক আগের বলব যে ১ম জীবনের দিকে আ সেগুলোর কিছু, কিছু গান আছে সুর হয়তো করেছিলাম ভুলে গেছি। এখনো মনে নাই। ওভাবে বলা যাবে না। আবার কিছু গানের হয়তো সুর করা হয়নি এরকমও হতে পারে। আ কিন্তু আমার মনে হয় কি যে আমার গান লেখার স্টাইল হচ্ছে আমি হারমোনিয়াম নিয়ে বসলে, না বসলে কেন জানি গান হয় না। আচ্ছা, পথে ঘাটে আমার বহু গান হয়েছে। কিন্তু পথে ঘাটে গান কি? সেগুলো আমি হয়তো একটা মুখ আ ভেবে আমি লিখেছি, একটু রেকর্ড করে রেখেছি। তারপরে আমি কমপ্লিট করেছি হারমোনিয়ামটা বসে এই লেখা এবং সুর করা, লেখা এবং সুর করা এইভাবে। সংগীতের কোন, কোন ধারায় মানে আমি বলব কি, কি ধরনের গান আপনি লিখেছেন? সঙ্গীতের আমার জানা যতগুলো ধারা রয়েছে, মানে আমার জানার বাইরেও আরো অনেক থাকতে পারে। ২-১ টা নাম মানে আমাদেরকে যদি সেটি আমি বলেন, যদি বলি যে ধারাগুলো আচ্ছা, কি, কি লিখেছেন? আচ্ছা ধারাগুলো যদি আমি ধারাবাহিক বলি তাহলে জীবনমুখী, গণসঙ্গীত। গণসঙ্গীত আর জীবনমুখীতে পার্থক্য কি? গণসঙ্গীত একটু গরম বেশি, ওটার টেম্পারেচার একটু বেশি। জীবনমুখী সে জীবন সংক্রান্ত তাও গণ, সবই গণ মূলত। কিন্তু হলেও ওটার টেম্পার একটু কম। আচ্ছা, আচ্ছা, তারপরে যদি বলি যে ফোক, ফোক আঙ্গিক গান, মডার্ন ফোক, যদি বাউল আঙ্গিক বলি, আধুনিক বলি, ক্লাসিক্যাল বলি মানে রাগাঙ্গিকের গান বলি, আ আ তারপরে যদি বলি ভজন বলি, তা কাওয়ালি, কাওয়ালি, ভজন, তারপরে রাগ। রাগ সঙ্গীত, তারপরে কি বলে যে বাংলা খেয়াল এগুলো আমার রয়েছে। অর্থাৎ এইভাবে আ শ্যামা সঙ্গীত, হ্যাঁ? আ আমার মনে হয় যে আ প্রায় আমি চেষ্টা করেছি সমস্ত ধারাগুলোই টাচ করতে। কম বেশি আছে। কিন্তু সবগুলো আছে। আমার বইতে সেভাবে সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা, চেষ্টা করেছি আমি মোটামুটি। আচ্ছা। সম্প্রতি আপনার একটা গান শুনলাম। হিন্দু, মুসলমান মানে ধর্ম, হুম, সাম্প্রদায়িক ব্যাপার নিয়ে। হুম। গানটা আমার খুব ভালো লেগেছে। মানে এই ধর্ম নিয়ে এই যুদ্ধ কেন আপনার? না, ধর্ম নিয়ে আমার যুদ্ধ নেই। ধর্ম মত নিয়ে যুদ্ধ আছে। ধর্ম মত নিয়ে আচ্ছা কারণ ধর্ম মানে মত আর বিষয়টা ধর্ম কি? ২ টো জিনিস। ধর্ম তো আমি বলব যে মানুষের যে ক্যারেক্টার, মানুষের যে বৈশিষ্ট্য সেটি একটি ধর্ম। এটি মূলত ধর্ম। তাই না? আচরণ যেটা। আরেকটা হচ্ছে আমি ধর্ম দর্শন বা মত, এই মতে বিশ্বাসী হওয়া না হওয়ার মধ্যে। এখন হিন্দু ধর্ম মত, মুসলিম ধর্ম মত, এভাবে যত ধর্ম আছে, ধর্ম তো ওই ধর্ম মত যদি বলি ৪,০০০ এর উপরে ধর্মমত আছে পৃথিবীতে। হ্যাঁ? কিন্তু তার মধ্যে আমরা যেগুলোকে প্রধানত বলি, তা কিন্তু এই ৪ টি ধর্মকেই আমরা মূলত প্রধানত বলি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইটি। একেকটা মত। কিন্তু এই মতের যত মানুষ, তারা তো মানুষই। তাহলে তাদের একটা কমন ধর্ম ক্যারেক্টার রয়েছে না? কাজেই সেটি আমি মনে করি ধর্ম। এখন এই মতে, মতে যে তফাৎ বা মতে, মতে যে পার্থক্য বা মতে, মতে যে যুদ্ধ আমি মনে করি মতকে প্রচার করা, হ্যাঁ? তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আসলে আ এটায় অনেক সময় মানবতার ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। কারণ মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে নষ্ট করে, মানুষকে আ কি বলে যে ভেনিশ করে তো কোনো মত প্রতিষ্ঠা হলে মানবতারই ক্ষতি হয়। সেজন্য সেই বোধ থেকে আমার বলা ওই যে মানে ওই গানটা মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। তা তো বটেই। এর মধ্যে কোনো কথা নাই। এখন সেটা যে যেভাবে প্রকাশ করুক বা না করুক। ওই যে আমার ওই গানটি ওই গানের কথা বলছিলাম। ভেদাভেদ নাই শৌচাগারে, হাসপাতাল ভোজনশালায়, শুধু অ্যালার্জিটা ধর্মশালায়, তসবিহ এবং তুলসী মালায়, আগে জানলে সাম্প্রদায়িকেই ভবে আইতো কমশালায়। ভেদাভেদ নাই শৌচাগারে, হাসপাতাল ভোজনশালায়। চমৎকার! আচ্ছা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে আপনার আ সংসার জীবন নিয়ে কিছু শুনতে চাই। সংসার জীবনে আপনার স্ত্রী, আপনার সন্তান এদের আ প্রসঙ্গে কিছু আচ্ছা, শুনতে চাই। আমার মিসেস উনি একটি জব করেন। একটি প্রাইভেট হসপিটালে। আচ্ছা, আম আ তো আর আমার ২ ছেলে। ২ ছেলে। ২ ছেলে, বড় ছেলে ইঞ্জিনিয়ার পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। কানাডায় আছে এখন। ছেলের বউ ডাক্তার। তারা দুজনেই কানাডায় আছে। আর ছোট্ট ছেলে ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। আ AIUB ভার্সিটিতে। এই ২ ছেলে আর ওয়াইফ, আমি এই ৪ জনের ছোট্ট সংসার।
ধন্যবাদ দাদা। আপনি আমাদের এই অনুষ্ঠানে আ আমাদের জন্য যে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা পরে কখনো হয়তো আপনার সাথে আবার আসবো, আবার কথা বলবো। আজকে এ পর্যন্তই। মুন্নি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ যারা শুনছেন, দেখছেন। সবাইকে শুভরাত্রি।